ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের। লেবাননে ফের আঘাত করলে কড়া জবাবের হুঁশিয়ারি। নেতানিয়াহুকে কি শিক্ষা দিলেন খামিনি? ২,৪০০ কোটি ডলারের জব্দ সম্পদ ফেরত না দিলে শান্তি চুক্তি নয়, হুঙ্কার ইরানের। হরমুজের পর বাবেল মান্দ বন্ধের হুমকি। ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ৩২, আহত ১০০-র বেশি। ১৩৮টি আফটার শক অনুভূত। দেশটিকে কেন বেশি ভূমিকম্প হয়? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের আবারও ভয়াবহ মিসাইল হামলার তাণ্ডবে তছনছ হয়ে গেছে ইসরায়েলের বিমান ঘাঁটি, সামরিক স্থাপনা, পেট্রোকেমিক্যাল কারখানা, ইহুদি বসতি আর আবাসিক স্থাপনা। লেবানন ও হিজবুল্লাহদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিশোধ নিতেই নতুন করে আঘাত এনেছে ইরান। আর এই সুযোগে ইয়েমেন থেকে হুথি বাহিনী আর লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারাও আঘাত এনেছে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে ইরানের জ্বালানি আর সামরিক স্থাপনায়। প্রায় ১২ ঘন্টা ব্যাপী হামলার পর আপাতত অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। তবে ইসরায়েল যদি ফের লেবাননে হামলা চালায় তাহলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে খামিনির দেশ। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দীর্ঘ বিরতির পর আবারও ইসরায়েল লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান। স্থানীয় সময় ৭ জুন রাত ১২টার আগে শুরু করা আচমকা হানার নাম দেয়া হয়েছে অপারেশন নাসার। ঠিক ২ মাস আগে ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েলের বিভিন্ন অবস্থানে ইরানের প্রথম হামলা এটি। মিসাইল হামলার খবরে রাজপথে উচ্ছ্বাসে সামিল হন ইরানিরা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ার করে বলেছে, লেবাননে ইসরায়েলের আগ্রাসন, হামলা আর হত্যাযজ্ঞের জবাব এটি। যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে জায়নবাদী আগ্রাসী ইসরায়েলি অপরাধী যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে লেবাননের নিপীড়িত জনগণের ওপর দিন দিন নৃশংসতা বাড়াচ্ছে। দক্ষিণ লেবানন ও বৈরুতের উপশহরগুলোতে হামলা বন্ধ করতে হবে। তারা যদি এই অঞ্চলে হামলা আরও বিস্তৃত করে বা ইরানের পদক্ষেপের জবাব দেয় তাহলে তাদের আরও কঠোর ও অনুশোচনীয় আঘাতের মুখোমুখি হতে হবে। ইসরায়েল লক্ষ্য করে নিয়মিত বিরতিতে হামলা অব্যাহত থাকে পরদিনও। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে উড্ডয়নের আগ মুহূর্তে আটকা পড়ে একাধিক ফ্লাইট। বিমানের ভেতরেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হন যাত্রীরা। রাজধানী তেল আবিব ছাড়াও বিভিন্ন শহরে শত্রুপক্ষের হামলার সাইরেন বাজলে প্রাণ বাঁচাতে দ্রুত কাছাকাছি বাংকারে আশ্রয় নেন আতঙ্কিতরা। এতটাই আতঙ্ক ছড়ায় যে হাসপাতালের রোগীদেরও সরিয়ে নেওয়া হয় বাংকারে। আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলের নেভাতিম ও তেল নফ বিমান ঘাঁটি নিশানা করে হামলা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করলেও ঝাঁকে ঝাঁকে মিসাইলের তাণ্ডব থেকে রক্ষা পায়নি ইসরায়েলের উত্তর আর দক্ষিণাঞ্চল। হামলা হয়েছে ইসরায়েলের হাইফা শহরে পেট্রোকেমিক্যাল কারখানায়। সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা হলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি আর আবাসিক স্থাপনায় ক্ষয়ক্ষতির ভিডিও। পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে একটি মিসাইল পড়লেও বিস্ফোরিত না হওয়ায় এটি ঘিরে ছিল উৎসুক বসতি স্থাপনকারীদের ভিড়। প্রথম দফায় ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা বিমান হামলা হয়েছে ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাহ শহরে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। আইআরজিসি স্বীকার করেছে, আকাশ থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশেও বিস্ফোরণ হয়েছে। ইরানের মেহের নিউজ জানিয়েছে, তেহরানের আকাশে মার্কিন জায়নবাদী শত্রুর ড্রোন ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সংবাদ সংস্থায় দাবি করা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সফল সাইবার হামলা চালিয়েছে তেহরান। প্রতিশোধমূলক হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অনুরোধ করলেও তা আমলে নেয়নি তেল আবিব। পাল্টা হামলার কৌশল নির্ধারণে সোমবার বেলা ১১টা নাগাদ মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টাপাল্টি হামলা চলাকালে ইসরায়েলের একাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর লেবাননের হিজবুল্লাহ। লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সিরিয়া। এদিকে সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এর সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে তেহরান। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উদ্বেগে পড়েছেন যুদ্ধ বন্ধে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সুযোগে শান্তি চুক্তির জন্য নতুন করে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে ইরান। জানিয়েছে ইসরায়েলে হামলা হলেও শান্তি আলোচনা চলবে, তবে চুক্তি করতে হলে ফেরত দিতে হবে $2,400 কোটি ইরানের জব্দ সম্পদ। একই সাথে হরমুজ থেকে মার্কিন অবরোধ তুলে না নিলে বাবেল মান্দ বন্ধের হুমকি দিয়েছে ইরান। যুদ্ধে বেকায়দায় থাকা আমেরিকা এখন কি করবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, কিন্তু তাদের সব ক্ষমতা সরু একটি সমুদ্র পথের সামনে এসে থমকে গেছে। হরমুজ প্রণালী এখন ইরানের হাতের মুঠোয়। ওয়াশিংটন যেখানে শক্তি দিয়ে ইরানকে দমাতে চায়, সেখানে খামেনি খেলছেন স্রেফ কৌশলের খেলা। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ অবরুদ্ধ রাখার বিষয়ে তেহরানের অনড় অবস্থান ট্রাম্প প্রশাসনের সমস্ত কূটনৈতিক চাপকেই ব্যর্থ করে দিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ভেস্তে দিচ্ছে দ্বিপাক্ষিক সমঝোতার সকল প্রচেষ্টা। ফলে আবারও ভয়াবহ যুদ্ধের মুখে পড়তে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। ইরান খুব ভালো করেই জানে কিভাবে পরাশক্তি যুক্তরাষ্ট্রকে কাবু করতে হয়। বিশ্বের 1/5 তেল চলাচল করা হরমুজ প্রণালীর পুরোপুরি নিয়ন্ত্রণ এখন ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের নিচে। আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দেউলিয়া করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু তেহরানের কট্টরপন্থী নেতারা এতে বিন্দুমাত্র দমে যাওয়ার পাত্র নন। তারা সাফ জানিয়ে দিয়েছেন $24 বিলিয়ন ফ্রোজেন অ্যাসেট বা আটকে থাকা টাকা ফেরত না দিলে হরমুজ প্রণালী খুলবে না। আর এই বিশাল অঙ্কের দাবি বিশ্বমঞ্চে ইরানের একচ্ছত্র শক্তির বহিঃপ্রকাশ। ইরানের সামরিক ক্ষমতা ও শত্রুদের ঠেকানোর সক্ষমতা এখন চরম পর্যায়ে। আমেরিকা যদি সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালীর নৌপথ মুক্ত করতে চায়, তাহলে যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান। লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত পুরো অঞ্চলের বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার ক্ষমতা তেহরানের আছে। ফলে আপাতত সংকটের কোনো সহজ সমাধান নেই। ট্রাম্প প্রশাসনের সামনে এখন 3টি পথ খোলা। 1. তেলের চড়া দাম সহ্য করে অপেক্ষা করা। 2. ইরানের দাবি মেনে নিয়ে বিপুল পরিমাণ ক্ষতিপূরণের টাকা দেওয়া, অথবা একটি দীর্ঘমেয়াদী বিধ্বংসী যুদ্ধে জড়ানো। অর্থনৈতিক দিক থেকে খাদের কিনারে দাঁড়িয়ে থাকলেও ইরান অপেক্ষা করছে ধৈর্য নিয়ে, কারণ খামেনি প্রশাসন জানে সময় এবং নিয়ন্ত্রণ দুটিই রয়েছে তাদের পক্ষে। অন্যদিকে এশিয়া ও ইউরোপের আমদানি নির্ভর দেশগুলো চরম জ্বালানি সংকটের আশঙ্কায় দ্রুত হরমুজ প্রণালী সচল করার জন্য ওয়াশিংটন ও তেহরানের উপর বৈশ্বিক চাপ বাড়াচ্ছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির আটকে থাকা কোনো ফান্ডই ছাড়া হবে না। ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান ও সংঘাতের কারণে হরমুজ প্রণালীর অচলাবস্থা দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি পড়বে চরম মন্দা পরিস্থিতিতে। আর এর বড় ধাক্কা লাগবে বাংলাদেশেও। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির দাম 50% বেশি বেড়ে যেতে পারে। ফলে এক ধাক্কায় প্রায় $3.65 বিলিয়ন বেড়ে যেতে পারে বাংলাদেশের জ্বালানি আমদানি খরচ। সব মিলিয়ে ট্রাম্পের সমস্ত দম্ভ ও মার্কিন সামরিক ক্ষমতাকে বেকায়দায় ফেলে ইরান প্রমাণ করে দিচ্ছে আসল চালটা এখনও খামেনির পকেটেই বন্দী। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের অন্যতম প্রধান দাবি হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা নিজস্ব তহবিল ফেরত পাওয়া। কিন্তু কোনো শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে বিভিন্ন দেশে তাদের প্রায় $123 বিলিয়ন মূল্যের সম্পদ জব্দ হয়ে আছে। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের অন্যতম প্রধান দাবি হয়ে উঠেছে বিভিন্ন দেশে আটকে থাকা নিজস্ব তহবিল ফেরত পাওয়া। ইরানের হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে তাদের প্রায় $123 বিলিয়ন মূল্যের সম্পদ ফ্রিজ বা জব্দ হয়ে আছে। দীর্ঘদিন ধরেই তেহরান ওয়াশিংটনের সঙ্গে যে কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর প্রধান শর্ত হিসেবে এই বিশাল পরিমাণ অর্থ অবমুক্ত করার জন্য জোর দাবি জানিয়ে আসছে। চলমান আলোচনা এগিয়ে নিতে ইরান প্রাথমিকভাবে অন্তত $12 বিলিয়ন সম্পদ অবমুক্ত করার শর্ত দিয়েছে। কিন্তু কোনো শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের অবরুদ্ধ সম্পদ
মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭ জুন মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চুক্তি সম্পন্ন হওয়ার পরই কেবল তিনি এসব পদক্ষেপের কথা বিবেচনা করবেন। সাক্ষাৎকারে ট্রাম্প ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্ভাব্য আলোচনার ইঙ্গিত দিয়ে বলেন, ইরান যদি ভালো আচরণ করে এবং সঠিক ভূমিকা পালন করে তবেই যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করবে। তবে সেই আলোচনার টেবিলে সমঝোতা হলেও ইরান এখনই তাদের ফ্রিজ হওয়া অর্থ ফেরত পাচ্ছে না বলে পরিষ্কার করে দেন ট্রাম্প। ইরানের জব্দ হওয়া সম্পদের সিংহভাগই মূলত বিভিন্ন দেশের ব্যাংকে থাকা নগদ অর্থ, যা তারা জ্বালানি তেল ও গ্যাস রপ্তানি করে আয় করেছিল। নির্দিষ্ট কিছু দেশের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থের বড় অংশ জমা রয়েছে। সবচেয়ে বড় অঙ্কের অর্থ আটকে আছে চীনে। ইরানের হিসাব অনুযায়ী দেশটির ব্যাংকে ইরানের প্রায় $20 বিলিয়ন জমা রয়েছে। এছাড়া ইরাকে 12 বিলিয়ন, ভারতে 7 বিলিয়ন, দক্ষিণ কোরিয়ায় 6 বিলিয়ন এবং জাপানে $3 বিলিয়ন আটকে আছে ইরানের। এর বাইরে ইউরোপের বিভিন্ন দেশে এবং খোদ যুক্তরাষ্ট্রে ইরানের কয়েক বিলিয়ন ডলার মূল্যের সম্পদ ও রিয়েল এস্টেট আইনি জটিলতা এবং নিষেধাজ্ঞার কারণে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। নিজস্ব অর্থ হওয়া সত্ত্বেও ইরান আইনি ও কৌশলগত কারণে এগুলো দেশে ফিরিয়ে নিতে পারছে না। এক্ষেত্রে প্রধান বাধাটি হল যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি স্যাংশন। চীন, ভারত বা জাপানের মতো কোনো তৃতীয় দেশের ব্যাংক যদি যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরানকে তাদের আটকে থাকা অর্থ ফেরত দেয়, তবে সেই ব্যাংকের ওপরও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করবে এবং তারা আর বৈশ্বিক ডলার ট্রানজ্যাকশন বা মার্কিন আর্থিক বাজারে কাজ করতে পারবে না। ফলে কোনো দেশই যুক্তরাষ্ট্রের এই আর্থিক ব্যবস্থার বাইরে গিয়ে ইরানের জন্য ঝুঁকি নিতে চায় না। কাতার বা ইরাকের মতো দেশগুলোতে থাকা ইরানের কিছু অর্থ দিয়ে ওষুধ, খাদ্য বা জরুরি মানবিক পণ্য কেনার সুযোগ মাঝে মধ্যে দেওয়া হয়, তবে সেটিও সরাসরি ইরান পায় না। কঠোর মার্কিন নজরদারিতে সরাসরি পণ্য সরবরাহকারী সংস্থাকে সে অর্থ প্রদান করা হয়। বিশ্লেষকদের মতে জব্দকৃত সম্পদের সামান্য অংশ মুক্ত হলে তা ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে, আমদানি ব্যয় মেটাতে সহায়তা করবে এবং সরকারকে গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা দিবে। আর এই কারণেই তেহরান ওয়াশিংটন আলোচনায় বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে 7.8 মাত্রার ভূমিকম্পে অন্তত 32 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে শতাধিক মানুষ। অনেকের অবস্থা গুরুতর। ভূমিকম্পের পর 130টিরও বেশি আফটার শক অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হয় ফিলিপাইন ছাড়াও ইন্দোনেশিয়া ও জাপানে। স্থানীয় সময় সোমবার সকাল 7:37 শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। প্রাথমিক হিসেবে কমপক্ষে 37টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই বাণিজ্যিক প্রতিষ্ঠান। ধসে পড়া ভবনের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা রয়েছে। ফিলিপাইনের ভূকম্পনবিদরা জানিয়েছেন, মূল ভূমিকম্পটি আঘাত হানার পর থেকে পরবর্তী 4 থেকে 5 ঘন্টায় ওই অঞ্চলে 138টি আফটার শক রেকর্ড করা হয়েছে। এই আফটার শকগুলোর মাত্রা ছিল 1.3 থেকে শুরু করে সর্বোচ্চ 6.7 পর্যন্ত। ফলে ব্যাহত হয় উদ্ধার কাজ। সুনামির আশঙ্কায় ফিলিপাইন প্রশাসন উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ভূকম্পনবিদরা বলছেন, ফিলিপাইনে বেশি ভূমিকম্প হওয়ার প্রধান কারণ দেশটি পৃথিবীর অন্যতম প্রধান ভূতাত্ত্বিক সক্রিয় অঞ্চল প্যাসিফিক রিং অব ফায়ার এর ওপর অবস্থিত। ফলে মাটির নিচে প্রতিনিয়ত টেকটনিক প্লেটের নড়াচড়া ও সংঘর্ষ ঘটে এবং ভূকম্পন তৈরি হয়। ভারতে তুমুল আলোচিত ককরোচ জনতা পার্টি সিজেপির চলমান আন্দোলনের পেছনে বিদেশি হাত আছে বলে অভিযোগ তুলেছে বিজেপি ও আরএসএস এর ঘনিষ্ঠ মহল। সিজেপির বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র ও তরুণদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। অন্যদিকে বিক্ষোভকারীরা শিক্ষা ও কর্মসংস্থান সহ বিভিন্ন ইস্যুতে সরকারের জবাবদিহিতা দাবি করছে। সব মিলিয়ে সিজেপির আন্দোলন ঘিরে নানান জল্পনা ডালপালা মেলেছে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিদেশি ষড়যন্ত্র, জেনজিকে বিভ্রান্ত করার চেষ্টা নাকি তরুণদের প্রকৃত ক্ষোভের বহিঃপ্রকাশ? ককরোচ জনতা পার্টি সিজেপির কার্যক্রম ও আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে রাজনৈতিক লড়াইয়ে নেমেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি। বিজেপি ও তার আদর্শিক সংগঠন আরএসএস এর ঘনিষ্ঠ মহল আন্দোলনটিকে বিদেশি প্রভাবিত এবং ভারত বিরোধী ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে
উঠে এসেছে এসব তথ্য। বিজেপির সাধারণ সম্পাদক তরুণ চুঘের অভিযোগ, কিছু বিদেশি শক্তি ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে। দেশের ভেতরের কিছু রাজনৈতিক দলও এই ভারত বিরোধী ষড়যন্ত্রে যুক্ত হয়েছে। তার দাবি, এসব শক্তি জেনজির মনে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। ভারতের রাজনীতিতে বিদেশি হাত ও দেশ বিরোধিতা উস্কে দেওয়ার প্রসঙ্গ নতুন নয়। দীর্ঘদিন ধরেই বিজেপি বিভিন্ন বিরোধী শক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে আসছে। কংগ্রেস ও গান্ধী পরিবারও বহুবার একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছে। এবার সেই অভিযোগের তীর ছোড়া হচ্ছে সিজেপির দিকে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দিকে আঙুল তুলে বিজেপি বলছে, তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে কয়েকদিন আগেই ভারতে ফিরেছেন। বিজেপির নতুন সভাপতি নীতিন নবীনও একই সুরে কথা বলছেন। তার বক্তব্য, বিদেশে বসে কেউ ভারতের তরুণদের দিক নির্দেশনা দিতে পারে না। দেশের যুব সমাজ শেষ পর্যন্ত নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করবে বলে অভিমত তার। ৬ জুন দিল্লির যন্তর মন্তর এলাকায় সিজেপি আয়োজিত বিক্ষোভে ছাত্রছাত্রী, অভিভাবক, চাকরি প্রার্থী তরুণ, বামপন্থী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন। বিজেপির দলীয় সূত্র বলছে, ওই বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছিল কারণ সরকার মনে করেছিল কঠোর অবস্থান নিলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে, এই আন্দোলন বড় রাজনৈতিক শক্তিতে রূপ নেবে না, বরং নির্বাচনী রাজনীতিতে ব্যর্থ কিছু দল এটিকে অতিরঞ্জিত করে তুলে ধরছে। টেলিগ্রাফ ইন্ডিয়ার কাছে এক বিজেপি নেতা দাবি করেন, একটি অনলাইন সংগঠনের অফলাইন কর্মসূচিকে সেই রাজনৈতিক শক্তিগুলোই প্রচার করছে, জনগণ বারবার যাদের প্রত্যাখ্যান করেছে। এদিকে সিজেপির পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও সরাসরি নাকচ করেছে সরকার। এক কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এই সরকার চাপের কাছে মাথা নত করে না। তবে দলীয় মহলে এমন আলোচনা আছে, ভবিষ্যতে মন্ত্রিসভা পুনর্গঠনের সময় শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেয়া হতে পারে। জুনের শেষ ভাগ বা জুলাইয়ের শুরুতে মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেয়া হচ্ছে না। একই সঙ্গে বিজেপি আন্দোলনকারীদের সামাজিক ও রাজনৈতিক প্রোফাইল বিশ্লেষণ করছে, যাতে আন্দোলনের প্রকৃতি বুঝে পাল্টা কৌশল নির্ধারণ করা যায়। এখন পর্যন্ত বিজেপি নেতাদের দাবি, জেনজির একটি সীমিত অংশের প্রতিনিধিত্ব করছে সিজেপির আন্দোলন। গ্রামীণ কৃষক ও শ্রমজীবী পরিবারের বিপুল সংখ্যক তরুণ সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুফল পেয়ে সরকারের পক্ষেই রয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, এটি কি সত্যিই বিদেশ প্রভাবিত কোনো রাজনৈতিক প্রকল্প, নাকি শিক্ষা ও কর্মসংস্থানের সংকটে ক্ষুব্ধ ভারতের বর্তমান প্রজন্মের কণ্ঠস্বর? সিজেপির আগামীর গতিপথই জানিয়ে দেবে এর উত্তর। হিজল জোবায়ের, বাংলা ভিশন। একই জলপ্রপাত, অথচ দুই রঙের পানি। এক পাশে স্বচ্ছ সাদা ধারা, অন্য পাশে ঘোলা বাদামি স্রোত। চীনের শানসি প্রদেশের হুকৌ জলপ্রপাতে দেখা মিলেছে এই বিরল দৃশ্যের। প্রাকৃতিক এই ঘটনাকে অনেকেই বলছেন দুই স্বাদের হটপট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই দৃশ্য দেখতে ভিড় করছেন শত শত পর্যটকও। কিভাবে একই জলপ্রপাতের দুই পাশে তৈরি হলো দুই ভিন্ন রঙের পানি? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। একই জলপ্রপাতে দেখা মিলেছে দুই রঙের পানি। এক পাশে স্বচ্ছ সাদা, অন্য পাশে ঘোলা বাদামি স্রোত। একই জলপ্রপাতের বুকে এমন দুই ভিন্ন রঙের পানির দৃশ্য দেখে বিস্মিত পর্যটকরা। জলপ্রপাতটি যেন দুই ভাগে বিভক্ত। পশ্চিম অংশে দেখা যায় কাদামাটি মিশ্রিত বাদামি রঙের প্রবল ধারা, আর পূর্ব অংশে পরিষ্কার পানি। দূর থেকে দেখতে এটি অনেকটা দুই স্বাদের হটপটের মতো মনে হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে দৃশ্যটি। স্থানীয় সময় ৭ জুন উজানের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পর চীনের শানসি প্রদেশের লিনফেনে অবস্থিত হলুদ নদীর বিখ্যাত হুকো জলপ্রপাতে দেখা মিলেছে এই ব্যতিক্রমী দৃশ্যের। বিশেষজ্ঞরা বলছেন, উজানের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ও মাটির ক্ষয়ের পার্থক্যের কারণে এমন ঘটনা ঘটে। এক অংশের পানিতে বেশি পলি ও কাদা মিশে যাওয়ায় রং বদলে যায়, অন্য অংশ তুলনামূলক স্বচ্ছই থাকে।
চীনের দ্বিতীয় দীর্ঘতম হলুদ নদী বরাবরই পলিবাহী স্রোতের জন্য পরিচিত। তবে একই জলপ্রপাতের বুকে পাশাপাশি দুই রঙের পানির এমন স্পষ্ট বিভাজন খুব একটা দেখা যায় না। তাই বিরল এই প্রাকৃতিক দৃশ্য দেখতে শত শত পর্যটক ছুটে আসেন হুকো জলপ্রপাতে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।